মা তারার কাছে অ্যাকচুয়ালি আমি একটু মা ভক্ত, এটা বলে রাখি, আমি একটু মা ভক্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে গ্রামের বাড়ি আছে সেখানে একটা মন্দির আছে, সেখানে একটা রক্ষাকালী পুজো হয়। তো এই রক্ষাকালী পুজো আমার ঠাকুরদাদা ছিলেন, মেজ ঠাকুরদাদা, তিনি হচ্ছেন মণিমোহন গোস্বামী, তার নাম ছিল তারা ঠাকুর। তিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে আমার ঠাকুরদাদা ওই মন্দিরে পুজো করতেন, আমার বাবা ওই মন্দিরে পুজো করতেন। লাস্ট 30-35 বছর ধরে আমি নিজে ওই মন্দিরে, লাস্ট 30 বছর হবে, 30 বছর ধরে ওই মন্দিরে আমি পুজো করি। মানে গত বছরও আমি পুজো করেছি, আগামী বছরও পুজো করবো। আমি একটু মা ভক্ত ছিল। তো মনোনয়নপত্রটা মমতা ব্যানার্জি আমাকে এই সুযোগ দেওয়ার পরেই আমি প্রথমেই মা তারার কাছে চলে গেছি, মায়ের কাছে চলে গেছি। মায়ের কাছে শুভকামনা চেয়েছি, মা তুমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রাখো, পশ্চিমবাংলার 10 কোটি মানুষকে সুস্থ রাখো, অশোকনগরের আপমর মানুষের জীবনে শান্তি দাও, তাদের সুখ সমৃদ্ধি আমি কামনা করেছি, তারা যাতে সবাই ভালো থাকে। যারা যেখানে প্রার্থী হয়েছেন অশোকনগরে, আমি না আমার শুধু তৃণমূল নয়, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন মা তুমি তাদেরকেও ভালো রেখো, তারাও সব এই গরমে এই সিজনে প্রত্যেকের একটু কষ্ট হয়, তারাও যাতে সুস্থ থাকে সেই আবেদন, সেই অনুরোধ মায়ের কাছে আমি সেই শুভকামনা প্রার্থনা করি। তার আগে যে শুরু করেছেন তার আগে আমরা দেখেছি আপনার একটি সংগঠন আছে, ভরসা, সেইখানে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে দক্ষিণেশ্বর ভ্রমণ করেছেন, মানে অরিজিনাল মা, যে মায়ের কাছে গেছেন মূর্তির মা, আর তার আগে অরিজিনাল মায়ের প্রার্থনা, আমরা সেই খবর আপনার আমাদের চ্যানেলে দেখিয়েছি। সেই অরিজিনাল মায়েদেরও প্রার্থনা নিয়ে আপনি ভোটে নামছেন। দুই মায়ের প্রার্থনা জড়ো হয়ে আপনার মাথায় ফুল হয়ে ঝরে পড়ছে। তো সেই জায়গা থেকে এখন জেতাটাও বলবেন 100% জিতবেন, জেতাটা কতটা 100% বলে মনে হচ্ছে? দেখুন 100% থেকেও যদি কিছু বেশি থাকে তাহলে সেই শতাংশ আমি জিতবো। আমি জিতবো মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, এটা অশোকনগরের মানুষ জিতবে। কারণ অশোকনগরের মানুষই আগাগোড়াই দীর্ঘ কয়েক দশক ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি পা দিয়ে অশোকনগরের যে উচ্ছ্বাস, যে বাঁধ ভাঙা ঢেউ, যে আবেগ আমি অশোকনগরবাসীর মধ্যে লক্ষ্য করেছি, তাতে আমি আপ্লুত। আমি প্রণাম জানাই অশোকনগরবাসীকে, আমার কুর্নিশ জানাই যেভাবে তারা আমাকে বরণ করে নিয়েছেন ঘরের ছেলে হিসেবে। আমি 24x7 years 5 বছরের জন্য তাদের পরিবারের একজন হয়ে থাকতে চাই। ইলেকশনের সময় তা নয়, সারা বছর আমাকে যাতে ওখানে পাওয়া যায়। আমি রাজনীতির যেহেতু সর্বক্ষণের কর্মী এবং জেলা পরিষদের অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশ, জেলার ডেভেলপমেন্ট আমি দেখি, তো সেই সুবাদে আমি রাজনীতির সর্বক্ষণের কর্মী। মানুষের পরিবারই মমতা ব্যানার্জির কাছে যেমন মানুষের পরিবারই তৃণমূলের পরিবার, আমার কাছে এই জেলার ক্ষেত্রে এই জেলার মানুষ নিয়েই আমার পরিবার। আমি এখন নতুনভাবে সক্রিয় সদস্য পদ নিয়েছি অশোকনগরের পরিবারের কাছে, তার সদস্য আমি। সুতরাং অশোকনগরের বাসীর কাছে আমি সবসময় তাদের পাশে আমি থাকবো, এ আমার অঙ্গীকার, এ আমার শপথ, এ আমার সংকল্প। অশোকনগর বাসিন্দাকে থাকবেন এ কথা ঠিক, মানে কি বারাসাত থেকে যাতায়াত করবেন না, ওখানে কখন ওখানে একটা ঘর নিয়ে তাদের কোনো মানে প্রতিদিন যারা তাদের বিধায়ককে পায় সেই হিসেবে থাকবে? আমি আপনার পরেরটা হিসেবেই থাকতে চাই। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগে অশোকনগরবাসী চিলমোহর দেবেন। তারা যাতে আমাকে নিজের পরিবারের মতো দিন রাত 24 ঘন্টা তারা তাদের নজরের সামনে আমাকে পায়, আমি সেরকমই ব্যবস্থাপনা 2 থেকে 3 দিনের মধ্যে করে ওখানে আমি শিফট হই। আপনার যে একটা বিষয় খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, চ্যালেঞ্জটা এই কারণে যে আগের যিনি বিধায়ক ছিলেন আপনাদেরই দলের, দুবারের জয়ী বিধায়ক, তিনি মানে আপনারই তৃতীয় বিধায়ক মানে পদ দাঁড়ালেন, তৃতীয়বারের। সেখানে দাঁড়িয়ে আপনাকে জিততে হবে এরকম একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু উনি ফেলে দিয়েছেন, কারণ উনি দুবারের বিজয়ী বিধায়ক, সেখানে আপনাকে এখানে জিততে হবে। এই চ্যালেঞ্জটা কতটা নিয়েছেন? দেখুন আমি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ না হলে ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকে এটা আমার প্যাটার্ন, যে কঠিন পরিস্থিতিতে সিচুয়েশান বের করে আনা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি শিখেছি। তিনি আমার প্রেরণা, তাকে আমি অনুসরণ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে অশোকনগর রেডি আছে,
নির্বাচনের আগেই অশোকনগরে নির্বাচন হয়ে গেছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই নির্বাচন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে চান এবং ক্যান্ডিডেট হিসেবে আমি অশোকনগরে আমার যতটুকু ক্ষমতা আছে তার বাইরে গিয়ে যাতে দেওয়া যায় আমি আপ্রাণভাবে সেটা চেষ্টা করব। অশোকনগরবাসীর কাছে আমি বলতে চাই, আমি রাজনীতির সর্বক্ষণের কর্মী, আমি জেলা পরিষদের অ্যাডমিনিস্ট্রেশনের সর্বক্ষণের কর্মী। ডেভেলপমেন্টটা, উন্নয়নটা আমার কাছে নেশা। আমি আজকের কাজ আজকে নয়, আমি আজকের কাজ এখন করতে চাই। আমি কাজ পাগল ছেলে, কাজ ভালোবাসার মানুষ। সুতরাং আমার কাছে কাজ কখনো পেন্ডিং থাকবে না, এটা অচিরেই আমি নিজেকে প্রমাণ করব। আপনি যে কথাটা বললেন যে আজকের কাজ এখনই করতেছে, এটা বাম জামানার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে ডু ইট নাও, এখনই করতে হবে। মানে আপনি তার সেই কথাটাকেই রিপিট করে সেই ধারাতেই চলতে চাইছেন। না, আমি ওই কথাটা নিলাম কিন্তু কাজটা নিলাম না। এটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য ওই কথাটা মুখের কথা বলেছিল কিন্তু কাজটা এটা করে এবং উন্নয়ন হয়নি বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই কাজের প্রকৃত কথা। হয়তো স্লোগানটা তিনি না দিলেও তিনি যেটা করছেন যে এখনকার কাজ এক্ষুনি করো, এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগেই বলে গেলাম যে আমি ওনাকেও খুব অনুসরণ করি। আমার মনে হচ্ছে যে এইভাবেই আমরা যারা তৃণমূল আমরা সার্ভিস দেবো বাংলার মানুষের পাশে, অশোকনগরের মানুষের পাশে, উত্তর চব্বিশ পরগনার মানুষের পাশে। আপনি বলছেন যে অশোকনগরে দ্বিতীয় তৃতীয় লড়াই চলছে, তৃণমূল অলরেডি প্রথম হয়ে গেছে। এই যে আত্মবিশ্বাসটা আপনি জোর দিয়ে বলছেন, কোন ভিত্তির উপর দাঁড়িয়ে বলছেন যে আপনারাই প্রথম হয়ে গেছেন, বাকিরা দুই দিনের জন্য লড়ছে? দেখুন, এটা আমি বলার কারণ হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা পলিটিক্স আমি 25 থেকে 30 বছর ধরে করছি। অ্যাকচুয়ালি মানুষের সঙ্গে মেলামেশাটাই আমার কাজ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সেখানে যেরকম অধ্যাপক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক শিক্ষিকা আছে, বুদ্ধিজীবী আছে, শিল্পী আছে, সাহিত্যিক আছে, চিত্রশিল্পী আছে, সঙ্গীত শিল্পী আছে, এক কথায় বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ আছে, এলিট ক্লাসের মানুষ আছে, সফিস্টিকেটেড লোক আছে, তেমনি আবার মিডিল ক্লাস যারা শ্রমজীবী, যারা চাকরি বাকরি করেন, চাকরিজীবী মানুষ আছে, আবার কৃষিজীবী মানুষের সঙ্গে মেলামেশা করবার আছে, আবার একেবারে খালি গায়ে যারা ঘুরে বেড়ায় তাদের সাথেও আমার ফ্রেন্ডশিপ আছে, বন্ধুত্ব আছে। আমি সবার কাছে অবাধিত, এটা আমার পলিটিক্সের একটা প্যাশন আপনি বলতে পারেন। আমি সর্বস্তরের মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করি, ভালোবাসি এবং খুব খোলামেলা। আমার কাছে আসতে গেলে এখানে কোনো সিকিউরিটি সেন্ট্রি থাকে না, যে কেউ যে কোনো ড্রেসের পোশাকে আশাকে যে কোনো অবস্থায় আমার কাছে পৌঁছে যেতে পারে। আমি ইজি অ্যাভেলেবেল হতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অশোকনগর বিধানসভা নির্বাচনে পা রেখে গত 2-3 দিনে যেটা বুঝেছি, ওখানকার মানুষের পালস যেটা দেখলাম, তাদের চোখে একটা তৃপ্তির জল, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও যে শান্তিতেও যে মানুষের কান্না হয়, আনন্দেও মানুষ কেঁদে ফেলে, সেই কান্নাটা আমি পরশুদিন অশোকনগরের মাটিতে গিয়ে দেখেছি যে ঝরঝর করে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, ছোঁয়ার জন্য, একবার স্পর্শ করার জন্য কাঁদছে, বাঁধ ভাঙা ঢেউ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তো আজকে সেইটা কিসের লক্ষ্য? উল্টো দিকে শুনছি বিজেপির মিটিং হচ্ছে, শহরের মিটিং 100 লোক হয়, আর ওই সংযুক্ত মোর্চার কথা ছেড়েই দিন, তার তো কোনো পাত্তা এখনো পর্যন্ত পায়নি। তো স্বাভাবিকভাবেই একদিকে হাজার হাজার মানুষ, আজকে বিকেল 4টের সময় অশোকনগর শহীদ সদনে মিটিং আছে, শুধু শহরের 23টা ওয়ার্ডকে নিয়ে ডেকেছে। মিটিং 4টে হবে, আপনি যাবেন 4টের সময়, আপনারা সাংবাদিকরা যাবেন, গিয়ে দেখবেন হলে জায়গা নেই, বাইরে কয়েক হাজার মানুষ অপেক্ষা করছে। মানে আবার বক্স টক্স এনে বাইরেও আমার আর একটা মিটিং করতে হবে, ভেতরের মিটিং তো হবেই, বাইরেও আর একটা মিটিং। মানুষের উচ্ছ্বাস, এটা হচ্ছে ভাঙা পায়ের খেলা, মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা। এই যে ভাঙা পায়ের খেলা বলছি, মোদি আসলো পুরুলিয়া মিটিংয়ে বলল, দিদি বলছে খেলা হবে, খেলা হবে, কিসের খেলা হবে? আমরা বলছি চাকরি হবে, স্কুল হবে, হাসপাতাল হবে, কর্মসংস্থান হবে, নারী সুরক্ষা হবে। তার মানে নারী সুরক্ষা। নরেন্দ্র মোদী বলছেন যে কথা চাকরি হবে, ওনাকে আগেই প্রশ্ন 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে, সে প্রতিশ্রুতি পূরণ করেছেন। একটা মিথ্যাবাদী লোক, একটা মিথ্যে কথার প্রচারক, বাংলার ভারতবর্ষের মানুষের সঙ্গে প্রবঞ্চনা যিনি করেছেন,
তিনি যদি আবার প্রতিশ্রুতি দেন, সে প্রতিশ্রুতির কতটা মূল্য থাকে। সুতরাং এখন ঘটনাটা হয়েছে কি, পাড়ার কিছু ছেলে পিলে থাকে, এরকম 2-4 জন থাকে, যে যার কথার যেমন দান নেই, পাড়ার ফোটকে নন্টে ফোনটে, তারও যেরকম কোনো কথার ভ্যালু নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কথার কোনো ভ্যালু নেই। মানে বলার জন্যে বলা, বলতে হয় তাই বলা। নরেন্দ্র মোদী নিজেকে ওই হাস্যস্কর জায়গায় নিয়ে গেছে। সুতরাং পশ্চিমবাংলার মানুষ যদি বিশ্বাস করবে, কি প্রতিশ্রুতি আজ পর্যন্ত রেখেছে? 15 লাখ টাকা কোথায়? বছরে 2 কোটি বেকারের চাকরি, মানে 7 বছরে 14 কোটি বেকার চাকরি হওয়ার কথা। অসংখ্য করে একটা মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে, সেই কোটায় দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিনামূল্যে রেশন দিচ্ছে। এবছরের বাজেটে কি, ম্যানিফেস্টোতে কি বললেন? যে বাড়ি বাড়ি রেশন দেওয়া হবে, হোম ডেলিভারি। কাউকে রেশন দোকানে ঘন্টার পর ঘন্টা রোদ্দুর ঝড় জলে লাইন দিতে হবে না, বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বছরে 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী। মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কোনটা? বাংলার সবাই সে উপকার পেয়েছে। বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এই জোট যারা বলছেন, তাদের প্রত্যেকের পরিবার কোনো না কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছে। সামাজিক সহায়তা প্রকল্প, পেনশন প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, সবাই পেয়ে গেছে। সুতরাং এই বিজেপি ডায়াসে কি বলছেন, এটা ইম্যাটেরিয়াল। মানুষ মন ঠিক করে ফেলেছেন যে মমতা ব্যানার্জি ওই হাওয়াই চটি নবান্নে আবার। স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলে, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে এ কথা বিজেপিও মেনে নিচ্ছে, কিন্তু বলছে তাদের থেকে আরও বেশি শক্তিশালী আয়ুষ্মান ভারত। তার কারণ আয়ুষ্মান ভারত সারা দেশের সমস্ত সরকারি বেসরকারি জায়গায় স্বাস্থ্য পরিষেবায় সেটা অ্যাপ্লিকেবল। বলুন, দেখুন আয়ুষ্মান ভারত কত লোকে পাবে? আয়ুষ্মান ভারত যারা বিলো পভার্টি লাইনের মধ্যে আছে তারা আয়ুষ্মান ভারত পাবে। তাহলে বিলো পভার্টি লাইনের বাইরে যারা আছে, যে কোনো কারণে হোক বিপিএল তালিকায় নাম উঠিনি, অথচ গরিব মানুষ, তাদের অবস্থা নেই। এবং পাবে কত? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বছরে 5 লাখ। বছরে একটা পরিবার 5 লক্ষ টাকা। আয়ুষ্মান ভারত কি তাই? তা নয়। অর্থাৎ দেখা যাবে যে বাংলায় 1.5 থেকে 2 কোটি মানুষ আয়ুষ্মান ভারত পেত, বাংলায় যদি এটা চালু হতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় করছেন 10 কোটি মানুষকেই দিয়েছে, 10-এ 10 কোটি মানুষ এইটা পাবেন। এবং শুধু পশ্চিমবাংলা নয়, দক্ষিণ ভারত এবং ভারতবর্ষের যে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে 1,500 নার্সিংহোম, বড় বড় নার্সিংহোম, চেন্নাই, ভেলোর, ব্যাঙ্গালোর, মাদ্রাজ, দিল্লি এবং কলকাতার যে নামি নামি নার্সিংহোম আছে, সেখানেও স্বাস্থ্যসাথী কার্ড এলো। তা আমি অনেককে করেই দিয়েছি। বহু জায়গায় মানে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূলকে এখনো অব্দি 150-র নিচে কেউ নামায়নি। আমি এই সমীক্ষাটা বিশ্বাস করি না, তাও বলছি যে এই যে 150, মানে এটা কি, আপনি কি এটাতে বিশ্বাসী না? এর ফলাফল অন্যরকম হতে পারে। ফলাফল অন্যরকম। দেখুন, মিডিয়া হাউসের একটা বড় অংশ, কেন্দ্রীয় মিডিয়া, ন্যাশনাল লেভেলের মিডিয়া কারা চালাচ্ছে? আম্বানিরা চালাচ্ছে, বড় বড় গোষ্ঠীরা চালাচ্ছে। তারা তো তৃণমূলকে ছোট করে দেখাবে। এখন ছোট করে দেখিয়েই বলছে যে 150 থেকে 160। তার মানে আমি যুক্তিতে আসলাম, ওইটাই যদি ঠিক হয় তাহলে আবার তৃণমূল কংগ্রেসের সরকার। এবার যারা বিজেপিতে মন তৈরি করেছেন তাদের কাছে অনুরোধ করব, বাংলায় আবার 5 বছরের জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছে, আপনার মূল্যবান ভোটটা অপাত্রে দেবেন না, ফুটো কলসিতে ওই জল ফেলবেন না, জল কিন্তু গড়িয়ে চলে যাবে। আপনার তৃণমূলও ভোট দিন। আর আপনি বাস্তবে দেখবেন 2021 সালের এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 221টা আসন নিয়ে জয়যুক্ত হবে। 221টা আসন নিয়ে সমস্ত হিসেব মিশে যাচ্ছে। আপনি দেখেছেন যে নন্দীগ্রামে ডাক সাইডের বিজেপির প্রার্থী, তিনি মমতা ব্যানার্জিকে প্রথম বললেন যে লড়াই হবে, নন্দীগ্রামের মাটি থেকে লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে এই কেন্দ্রে এসে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন যে নন্দীগ্রামেই প্রার্থী। মমতা ব্যানার্জি ভবানীপুরে প্রার্থী হয়নি, চ্যালেঞ্জ হবে, বলছে 50,000 ভোটে বান্ডিল করে কালীঘাটে পাঠিয়ে দেবো। আপনিও চ্যালেঞ্জ? আমিও চ্যালেঞ্জ জানিয়েছিলাম। 3-4 দিন আগে ওমা সেই তথাকথিত জননেতা নন্দীগ্রামের বিজেপির প্রার্থী বলছেন যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়িয়েছে
আমার পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দেওয়ার জন্যে, আমাকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার জন্য। তার মানে কি, মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমি নাও জিততে পারি। জিতবেন না, অন্য মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। তাহলে বিজেপির এই নেতার বক্তব্যেই বোঝা যাচ্ছে যে বিজেপি পিছিয়ে পড়ছে। এবং ওই ভাঙা পায়ের খেল, যত জায়গায় জনসভা করছেন, জঙ্গল মহল টহল ঘুরে বেড়াচ্ছেন, ভাঙা পায়ের খেলা মমতা ব্যানার্জি দেখাচ্ছেন। প্রত্যেক দিন 5-7টা করে আসন করছে, প্রত্যেক দিন যাচ্ছে। প্রশান্ত কিশোর পিকে বলেছিল যে ট্রিপল ডিজিজে বড় জোর পৌঁছবে, 3 অঙ্ক ছুটে পারবে, তার বেশি সিট পাবে না, বড় জোর 100। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিন দিন যা পরিস্থিতি, তাতে না 50-এ এসে থাকে বিজেপি। এত লম্পজম্প করছে, 50-এ এসে থাকে। আপনি লক্ষ্য করুন, ভোট আসতে দিন, শুরু হবে তো খেলা শুরু। বিজেপি যে প্রচারে বেরোবেন, আপনাদের 10 বছরের রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর উপস্থিত, এরকম অনেক 64টা প্রকল্প বারবার বলবেন। মূল কি এটাই বলবেন, না বিরোধীদেরও কিছু, মানে বিরোধীদের যে ভুলগুলো আছে সেগুলো প্রচারের মূল হাতিয়ার করবেন? না, আমরা প্রথমে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে তুলে ধরবো, স্থানীয় যে সরকারগুলো আছে তারা যে ডেভেলপমেন্ট করেছে সেইগুলোকে তুলে ধরবো। দ্বিতীয়ত বিজেপির প্রতিশ্রুতি নিয়ে বলবো, এই সেই নরেন্দ্র মোদী, এই সেই বিজেপি যারা 15 লাখ টাকা আপনারা পাননি, বছরে 2 কোটি বেকারের চাকরি পায়নি, তাদের মিথ্যেবাদীদের, প্রতারকদের, প্রবঞ্চকদের প্রতিশ্রুতির কতটা মূল্য আছে এটা মানুষের কাছে। আপনি বিজেপি প্রার্থী তালিকা বেরিয়েছে, দেখুন না, সদর দপ্তর খুলতে পারছেন এরকম পরিস্থিতি। রোজ বিক্ষোভ, নাজেহাল, আমাদের জেলায় নাজেহাল। কোথায় বিজেপি বসেছিল যে মমতা ব্যানার্জি কখন জানলা দিয়ে পচা আনাজ ফেলে দেবে, ওইটা কুড়িয়ে নিয়ে তৃণমূলের প্রার্থী করবে। তৃণমূলের 2-1 জায়গায় হয়নি তা নয়, হয়েছে। কিন্তু এরকম ম্যাসিভ আকারে পার্টিটা অ্যাকচুয়ালি ডিকন্ট্রোল। বিজেপি পার্টিটা ডিকন্ট্রোল, কন্ট্রোল করবার কোনো লোক নেই, কোনো মুখ নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো মুখ নেই ভোটের লড়াই করা। বাংলার প্রেক্ষিতে কোনো আস্থাভাজন, বিশ্বাসভাজন, ভালোবাসার কোনো মানুষ বাংলার 10 কোটি মানুষ পায়নি। মমতা ব্যানার্জি একমাত্র, মমতা ব্যানার্জির বিকল্প, আলাদা কোনো ওয়ে নেই। আপনি যাদের কথা বলবেন তারা বলেছে যে দমবন্ধ হচ্ছে, অসম্মানিত হয়েছে এই দলে, মানে অসম্মান হয়েছে তৃণমূলে। আপনি সেই অসম্মানিত দলেই রয়েছেন, বলবেন তাদেরকে? দেখুন, দম বন্ধ হয়ে গেছে যারা বলছেন, 9 বছর 9.5 বছর দলে থেকে মন্ত্রিত্ব নিয়ে, কেউ রাজ্যসভার সাংসদ নিয়ে, ভোটের 2 মাস আগে তার মনে হলো যে দম বন্ধ হয়ে গেছে। এই কথা যদি আগে শুনতাম, তাহলে আমরা বুকে পেসমেকার বসিয়ে দিতে পারতাম, বুকে তাদের পেসমেকার বসিয়ে দিতে পারতাম, যাতে দম বন্ধটা না হয়। এটা হচ্ছে জাস্ট আছিলা বলার জন্য বলা, তাই তারা বলেছে। এবং তারাও, যারা চলে গেছেন, তারাও এখন বুঝতে পারছেন যে কি ভুল করেছি। অনেকে যারা বিজেপিতে জয়েন করেছেন, আমার সাথে যোগাযোগ করছেন 2-4 জন, তারা আবার তৃণমূলে ফিরতে চায়। এমন অনেক নেতা আছে, আমাদের জেলাতেই আছে, তারা তৃণমূল কংগ্রেসে ফিরতে চায়। দেখুন, আব তো খেল শুরু হোগা, এবার তো খেলা শুরু হবে। এই জন্যে আমরা বলছি যে খেলা হবে। একদম আমরা শেষের দিকে চলে এসেছি। আপনি জিতে অনেক কাজ করবেন, এটা আপনি আগেও বলেছেন। যদি বলি 2-1টা প্রথম যে কাজগুলো সঙ্গে সঙ্গে হাত দেবেন, মানে একদম মনস্থির করে ফেলেছেন, সেই 2-1টা কাজ করুন। না, আমি একটা কথা আপনি এর আগে বলে গেছেন, আমি ওটা বলার মানে প্রসঙ্গটা এড়িয়ে চলে এসেছি। সেটা দেখতে যাও। প্রথম দেখুন, আমি রাজনীতি করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন 93 সাল থেকে আছি। তা বাদ দিয়েও আপনি যেটা বললেন, আমার একটা সামাজিক সংস্থা আছে ভরসা নাম, সেটাতে বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমি অনেক প্রোগ্রাম কর্মসূচি নিয়েছি। বছরে একবার করে আমি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে তীর্থক্ষেত্র পরিভ্রমণে যাই। এবছরও গিয়েছিলাম দক্ষিণেশ্বর, বেলুর, একদম লঞ্চে করে তাদেরকে ঘুরিয়েছিলাম, বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম, বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম। আমি বিভিন্ন যে অনাথ আশ্রম আছে, বিভিন্ন যে বৃদ্ধাশ্রম আছে, এখানে যে বাচ্চাদের যে অরফান হাউস, কিশলয় হোম, সেখানেও ক্রিকেট খেলা, সাজ সরঞ্জাম, জামা কাপড়, বই, জুতো, বসে খাওয়ানো, পৌষ পার্বণ, 25শে ডিসেম্বরে পথ শিশু যারা রেল স্টেশনে যারা বসবাস করে তাদের পাশে আমি দাঁড়াই। আমি এই ভরসা সামাজিক সংগঠনের মাধ্যমে অশোকনগরে
একটা সেকেন্ড ইউনিট আমরা খুলতে চাই বারাসাতের পাশাপাশি, ওখানেও এটা হবে। আপনারা জানেন যে একটা কোচিং সেন্টার, বিনামূল্যে শিক্ষাদান, বিনামূল্যে পাঠদানের একটা কোচিং সেন্টার আমি বারাসাতে খুলেছি। তারও একটা শাখা আমি অশোকনগরে খুলতে চাই। অশোকনগরের যারা স্টুডেন্ট আছে, অশোকনগরের যারা ছাত্রছাত্রী আছে, এটা নির্বাচন কমিশনের সাথে কথা বলেই আমি এটা করব। 2021 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে বিনামূল্যে মক স্টেট টেস্ট পরীক্ষা, তাদের বিভিন্ন ডাউট ক্লিয়ারিং ক্লাস, বিভিন্ন এক্সপার্ট নিয়ে, শিক্ষা জগতের অনেক শিক্ষাবিদ আমাদের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা, বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা, তারা আমাকে ভীষণ সাহায্য করেছে। তাদেরকে নিয়ে এরকম করতে চাই। এবং ভবিষ্যতে আমি অশোকনগরে নির্বাচনের পরে চাকরির ফ্রি পরীক্ষা সেন্টার, যারা WBCS, PSC, SSC, যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিতে চায়, সেই ছাত্রছাত্রী আনএমপ্লয়েড ইউথ তাদেরকে একটা ফ্রি কোচিং দেওয়া বিনা পয়সায় অশোকনগরেই এই সেন্টারটা আমি চালু করবার আমার পরিকল্পনা আছে। অর্থাৎ যেভাবে সামাজিক সংগঠন, এবং আমি বলে রাখি এই সামাজিক সংগঠনের জন্যে আমি এখনও পর্যন্ত কারোর থেকে 1 টাকা চাঁদা নেই। এটা সম্পূর্ণ আমার ওন কন্ট্রিবিউশন। দু একজন শুভানুধ্যায়ী বন্ধু আছে, কখনো হয়তো ফ্লেক্স চাপিয়ে দেয়, কখনো হয়তো জলটা দেয়, কখনো হয়তো টিফিনটা দেয়, সেইভাবে আমি। দাদা অনেক অনেক ধন্যবাদ এবং আপনার